আমাদের টার্মগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই জায়গাটার উপরে বেস করে আসলে আমাদের পরবর্তী ডিসিশনগুলো নিতে হবে। ব্যাকআপ মেথডটা কি হবে, ব্যাকআপ রিটেনশনটা আমি হয়তো ক্লিয়ারলি বোঝাতে পেরেছি কিনা। সুমন ভাই কি একটু বলবেন ব্যাকআপ রিটেনশনটা আপনি কি বুঝেছেন? জি ভাইয়া। ব্যাকআপ রিটেনশনটা হচ্ছে যে আসলে কতদিনের ব্যাকআপটা আমি রাখবো বা কতদিন পর পার্জ হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সুন্দর, থ্যাংক ইউ সুমন ভাই, খুব ভালো বলেছেন। আচ্ছা, থ্যাংক ইউ সুমন ভাই। আচ্ছা, স্টোরেজের লোকেশনটা মানে আমার হচ্ছে কি ব্যাকআপ যে মানে আমরা রাখছি সেটার মানে কোথায় রাখবো সেটা হচ্ছে কি লোকেশন, স্টোরেজ লোকেশন। আমি মেমোরি কার্ডে রাখবো, না পোর্টেবল হার্ড ড্রাইভে রাখবো, না ক্লাউডে রাখবো। যেমন ব্যাংকের ক্ষেত্রে ক্লাউডে ব্যাকআপ রাখা যাবে না, মানে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে। সো কোনো একটা অর্গানাইজেশন, আপনি একটা মাল্টি ন্যাশনালে কাজ করছেন, ওই অর্গানাইজেশনের পলিসি আপনি সবসময় পড়বেন। কারণ আপনি পলিসি মানে কি পলিসি হচ্ছে গিয়ে আপনার একটা কোম্পানির পলিসি বলতে সেই কোম্পানির রুল, আপনাকে এটা মেনে চলতে হবে, এটার বাইরে আপনি কাজ করতে পারবেন না। তারা আপনাকে একটা পথ বলে দিছে যে আপনি কাজ করবেন এইভাবে করবেন। সো ইন্টারন্যাশনাল বড় বড় অর্গানাইজেশন গুলাতে প্রত্যেকটা কোম্পানিরই একটু পলিসি থাকে। আপনাকে এই ব্যাকআপ সলিউশনের সময় এই পলিসিগুলা আপনি অবশ্যই পড়ে নেবেন। প্রত্যেকটা কোম্পানির পলিসি যদি থাকে পড়ে নিবেন, না হলে আপনি আপনার মতো ডিজাইন করলেন, ফ্রিডম। কিন্তু যদি পলিসি থাকে তাহলে আপনি পলিসি আগে পড়ে তারপরে ব্যাকআপ সলিউশন ডিজাইন করবেন। তাহলে আমরা ব্যাকআপ রিটেনশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি। আচ্ছা, স্টোরেজের লোকেশনও আমরা ধারণা পেয়েছি যে স্টোরেজ লোকেশন আমি ডাটাটা আসলে কোথায় রাখবো। সেটা সেটা হার্ড ড্রাইভ হোক, সার্ভার হোক, আর ক্লাউড হোক। ক্লাউডে ব্যাংক আলার যারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা ক্লাউডে রাখার ক্ষেত্রে কিছু অব্লিগেশন আছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী। তো এই জন্য ক্লাউডে রাখতে পারে না, বাট অন্য অর্গানাইজেশন তারা ক্লাউডে ডেটা ব্যাকআপ রাখতে পারে। তারপরে হচ্ছে ব্যাকআপ মেথডটা কি হবে, ফুল ব্যাকআপ হবে, না ইনক্রিমেন্টাল ব্যাকআপ হবে, ডিফারেন্সিয়াল ব্যাকআপ হবে। এই ব্যাকআপ মেথডটা আপনাকে ডিজাইন করতে হবে। কারণ হচ্ছে গিয়ে আপনি যখন হার্ড ড্রাইভ সিলেক্ট করবেন যে আমার 40 টিবি ডাটা লাগবে বা 20 টিবি স্পেস লাগবে, হার্ড ড্রাইভ লাগবে। সো আমি ব্যাকআপ মেথড, আমার হার্ড ড্রাইভ আছে এখনকার দিনে আসলে ফুল ব্যাকআপ বিভিন্নভাবে হয়। অর্গানাইজেশনের ক্যাপাসিটি যদি কম থাকে, তো কি করে, আপনি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন আপনি ডিসাইড করবেন যে আমি রবিবার দিন বা বৃহস্পতিবার দিন আমি ফুল ব্যাকআপ নিব, কারণ শুক্র শনি 2 দিন বন্ধ। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয় সানডে সানডে স্যাটারডে সানডে বন্ধ থাকে। সেখানে আপনি মানে শুক্রবার পর্যন্ত যে অফিস ওয়ার্কিং টাইম, বিজনেস টাইম, সেটার ফুল ব্যাকআপ রাখলেন। রেখে এইবার আপনি ইনক্রিমেন্টাল করলেন অর ডিফারেন্সিয়াল ব্যাকআপ করলেন। এই ইনক্রিমেন্টাল কি ডিফারেন্সিয়াল কি এটা আমি পরবর্তী আমার স্লাইডে আপনাদেরকে সুন্দর করে বুঝাবো। আপাতত আপনারা এই টার্মস গুলা শুনে রাখেন যে ব্যাকআপের কিছু মেথড থাকে, ফুল ব্যাকআপ, ইনক্রিমেন্টাল থাকে, ডিফারেন্সিয়াল ব্যাকআপ থাকে। ইনক্রিমেন্টাল আমি সাধারণভাবে আর কি বুঝাই দিই যে ফুল ব্যাকআপ নেওয়ার পরে যেটুকু চেঞ্জ আসছে শুধু সেইটুকুর ব্যাকআপ নেয়। সেই সেইটুকুর ব্যাকআপ নিয়ে আপনি অল্প একটু, দেখা গেল যে প্রতিদিন তো আর আপনি ধরেন আপনার টোটাল ডাটা ব্যাকআপের সাইজ হচ্ছে ধরেন 40 টিবি বা 20 টিবি বা 2 টিবি। তো 2 টিবির পরে পরের দিন অর্গানাইজেশনে কাজ যতটুকু হয়েছে দেখা গেছে মাত্র 512 বা 500 জিবি ডাটা আপডেট হয়েছে। এখন আপনি যদি ফুল ব্যাকআপ 2 টিবি নেন, আবার পরের দিন যদি 2.5 ব্যাকআপ নিচ্ছেন, তারপরের দিন তার মানে কি দুই, পরের দিন হচ্ছে 2.5, মানে 2 আর 2 4.5, তার মানে টোটাল ক্যাপাসিটি 4 হয়ে গেল 2 দিনেই। আবার তৃতীয় দিনে আরো 2 নিলেন, 4 আর 2 6, আর ওদিকে ধরেন আরো 5 যোগ হলো, তাহলে 7 হয়ে গেল। তো এইভাবে আপনি যখন ফুল ব্যাকআপ প্রতিদিন নিতে থাকবেন তখন আপনার ক্যাপাসিটি, হিউজ ক্যাপাসিটি লাগবে। সো ওই ক্ষেত্রগুলোতে সিস্টেম অ্যাডমিন ডিজাইন করে ব্যাকআপ সলিউশনটাকে, মেথডটাকে, যে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন ফুল ব্যাকআপ নেব, তারপর ইনক্রিমেন্টাল নেব, প্রয়োজন ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়ালও ব্যাকআপ নেব। আমার শুধু
যেটুকু চেঞ্জ হয়েছে আমি সেটুকু ব্যাকআপ রাখলাম তাহলে আমার পরের দিনের ডাটা হচ্ছে মাত্র 512 জিবি, তারপরের দিন হয়তো 600 জিবি, আমার এইভাবে বাড়ছে। সো এই মেথডটা আমি সিলেক্ট করব অর্গানাইজেশনের অনুযায়ী। তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাই দিব যে ব্যাকআপ মেথডটা কোনটা কি। আচ্ছা, এরপরে আসি অটোমেশন। আমার ব্যাকআপ মেথড কখনোই আমি ম্যানুয়াল রাখবো না, এটা থাম রুল। এই যে ডিজাইনের স্টেপগুলা বলছি, এগুলো হচ্ছে গিয়ে একটা ব্যাকআপ সলিউশন ডিজাইন বা কনসিডার করার সময় আপনার থাম রুল, এগুলো আমি মেনটেন করে চলবো। কারণ আমি এই থাম রুলগুলো মেনটেন করে চললেই আমি একটা ভালো ব্যাকআপ সলিউশন ডিজাইন করতে পারবো বা আমি ব্যাকআপ সলিউশন দাঁড় করাতে পারবো। আপনি এই কোম্পানিতে হয়তো 5 বছর আছেন, 6 বছর পরে আরেক কোম্পানিতে গেলেন, আপনার জায়গায় যে নতুন জয়েন করবে সে এসে দেখবে যে না, ভাইয়া তো একটা ভালো কাজ করে গেছেন। সো আমরা যে কাজগুলা করব তাড়াহুড়া বা যখন যেমন ইচ্ছা তেমন ভাবে করব না। তাহলে কি হবে, আমাদের বাংলাদেশে যেটা হয় যে পিলো পাসিং বা যেটা হয় দোষ চাপানোর, যে ভাই আগের জন যে করে গেছে কিচ্ছু হয় নাই, সব ভুল। কিন্তু আপনি প্রপার ডকুমেন্টেশন মেথড মেনটেন করে যাবেন, সে এসে যখন এইসব ডকুমেন্টেশন দেখবে তার উপরে বেস করে আপনি কোন মেথড ফলো করছেন। আপনি এখন ব্যাকআপ মেথড একটা সিলেক্ট করলেন, সে এসে 5 বছর পরে নতুন একজন এসে বলল, না এটা কি সিলেক্ট করছেন, এটা মেথড, এটা এইভাবে হয়। তখন আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন থাকলে আপনি, তখন সে ওই ডকুমেন্টেশন পড়ে বলবে না আসলে ঠিক আছে, ব্যাকআপ ওই আমলে যেই বাজেট আমাকে দিয়েছে কোম্পানি, আমি সেই বাজেটের আলোকে আমি এই মেথডটা ফলো করেছি। ঠিক আছে, সো এই জন্য আমি বলবো যে আপনারা গুছিয়ে কাজ করবেন। আপনি সিস্টেম অ্যাডমিন হচ্ছেন, আপনি ব্যাকআপ সলিউশন ডিজাইন করছেন, আপনি যখন ইন্টারভিউ বোর্ডে কোনো একজন সিনিয়র সিটিওর সামনে বসে বা হেড অফ আইটির সামনে বসে ইন্টারভিউতে বলবেন যে আমি আই হ্যাভ এ ভাস্ট নলেজ বা আই হ্যাভ এ গুড নলেজ ইন ব্যাকআপ সলিউশন, তখন সে যখন কোশ্চেন করবে আপনি আটকাবেন না, ইনশাল্লাহ আটকাবেন না। ব্যাকআপ আপনি এই বলে দিলেন যে ব্যাকআপ মেথড হওয়ার সময় এই এই জিনিসগুলো আমি মেনটেন করি, কনসিডার করি। ব্যাকআপটা অটোমেটেড হবে। কেন অটোমেটেড হবে? কারণ হচ্ছে কি আমরা হিউম্যান বিইং, আমরা অসুস্থ হতে পারি, আমরা ভুল করতে পারি, এমন এমন সময় আছে যে এমন সিস্টেমের ক্রিটিক্যাল একটা এরর দিচ্ছে যেটা নিয়ে আপনি এত বিজি যে আপনার ব্যাকআপ ম্যানুয়াল ব্যাকআপ নেওয়ার সময় নাই। সো আপনারা অলওয়েজ ব্যাকআপ মেথডটাকে বা ব্যাকআপ প্রসেসটাকে অটোমেটেড করবেন, শিডিউল বেস করবেন, শিডিউলিং করে দিবেন যে ব্যাকআপ হবে রাতের বেলা। কারণ আপনি কেন অটোমেটেড এবং শিডিউলিং হবে, কোশ্চেন থাকতে পারে আপনাদের মধ্যে। ব্যাকআপটা শিডিউলিং অটোমেটেড সিস্টেমে করব, সেই সব টুলস ইউজ করব যেখানে আমি অটোমেটেড এবং শিডিউল করতে পারি। আমি কপি করে পেস্ট করব না, এটা কখনোই করবেন না। কারণ আপনি আজকে ছুটিতে গেলেন, কে কপি কে পেস্ট করবে? আরেকজনের দায়িত্ব দিলেন, সে 5টা ফেলায় 5টা কাজ হয়তো সে ব্যস্ত থাকার কারণে সে কপি করতে এরর দিল, সে কপি করলো না। পরের দিন আগুন লাগলো, আপনাকে এসে ধরবে যে আপনি ব্যাকআপ নিয়েছেন, আমার ডাটা দেন। সো এই জন্য এটাকে আমরা যথাসত্বর অটোমেটেড করি, ব্যাকআপ শিডিউল করি। শিডিউল করি কখন? যখন রাতের বেলা, যখন সিস্টেমে কোনো লোড থাকে না। কারণ এই ব্যাকআপ যখন নেয় তখন সে কি করে, নেটওয়ার্কের ভিতর থেকেই তো ডাটা পুল করে, ডাটা পুল করে একটা জায়গায় রাখে। তো ডাটা যখন পুল করে তখন নেটওয়ার্কের একটা প্রেসার পড়ে। সো আপনি ব্যাকআপ নিবেন, বা কেউ একজন ওয়ার্ডে কাজ করছে, এই সময় যদি আপনি ব্যাকআপ নেন তাহলে ওই ওয়ার্ডের হাফ কাজ সে হয়তো ব্যাকআপ নিবে, ফুল কাজটা সে ব্যাকআপ নিতে পারে না। এই জন্য বিজনেস আওয়ারের পরেই সবাই ব্যাকআপ নেয়, বিজনেস আওয়ারের পরেই সবাই ব্যাকআপ শিডিউলটা করে বা অটোমেটেড প্রসেস করে। বিজনেস আওয়ার ধরেন কয়টা, 9টা টু 5টা, ব্যাংকে হলে 10টা টু 6টা। তাহলে 10টা টু 6টা, তো 6টার সময় ব্যাকআপ আমি চালাবো না, আমি শিডিউল অটোমেটেড শিডিউল করে দিব ধরেন রাত 8টা। কেউ হয়তো 6টার সময় না, অনেকে হয়তো কাজ দেরি হচ্ছে 7টা 8টা পর্যন্ত থাকে, দেখা যায় যে হায়েস্ট 10টা পর্যন্ত থাকে। তো আমরা কি করি, ব্যাকআপ শিডিউলটারে রাত 10:30 বা 11টা সময় চালু করে দিই, রেখে দিই, যে অটোমেটিক রাত 12টার সময় ব্যাকআপ টান দিবে। কি করবে, ফাইল সার্ভার হোক বা অ্যাপ্লিকেশনের সার্ভার হোক, সেখান থেকে ব্যাকআপটা পুল করে নিয়ে সে আর একটা লোকেশনে রাখবে। কোথায় রাখবে? স্টোরেজ লোকেশনে রাখবে, সেটা ক্লাউড হোক আর
সার্ভার ডিক্সি হোক, সেখানে সে রাতের বেলা ব্যাকআপটা নিয়ে রাখবে। আপনি পরের দিন সকালে যে আপনি লগ দেখবেন ব্যাকআপটা সাকসেসফুল হয়েছে কি হয় না। যদি হয়ে থাকে তাহলে তো ভালো, যদি না হয়ে থাকে তাহলে আপনি আবার ম্যানুয়ালি চালিয়ে দিলেন। এই যে ব্যাকআপটা হলো, অটোমেটেড ব্যাকআপটা হলো, এটা আপনি মাঝে মাঝে, মাসে অন্তত হোক, মাসে হলে খুবই, মানে উইকলি হলে খুব ভালো, নাহলে মাসে অন্তত একবার টেস্ট করে দেখা যে আমি যে ব্যাকআপটা নিয়েছি, ফোল্ডারের মধ্যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ফোল্ডার, বা ব্যাকআপের একটা ডাটাবেজ আমি ব্যাকআপ নিয়েছি, এসকিউএল এর একটা ফাইল ব্যাকআপ নিয়েছি, কিন্তু দেখা গেছে যে ব্যাকআপটা সামহাও কোনো কারণে করাপ্টেড হয়ে গেছে, আমি যে ব্যাকআপটা নিচ্ছি ওটা আসলে কাজ করবে না। সো এই জন্য আপনি মাঝে মাঝে টেস্ট করবেন, উইকলি হোক বা 15 দিনে হোক বা 25 দিন পর পর হোক, একটা টেস্ট করে দেখবেন যে ব্যাকআপটা নিয়েছি সেটা ঠিক আছে কিনা। যদি ফোল্ডার ওয়াইজ হয়, আপনি ফোল্ডার, সাব ফোল্ডার, তার ভিতরে একটা ফোল্ডার এক্সেল ফাইল ওপেন করে দেখলেন। যদি অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশনের ভিতরে দেখলেন যে সমস্ত ডেটাগুলো ঠিক মতো পড়েছে কিনা। সো টেস্টিং আর ভ্যালিডেশনটা ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ডকুমেন্ট রাখবেন, যে আমরা স্কুলে থাকতে কি রুটিন করেছি না। আপনি কি করবেন, আপনি সিস্টেম অ্যাডমিন, আপনার টেবিলের চারিদিকে এরকম বিভিন্ন রকম চেকলিস্ট রাখবেন, যে আমার নেটওয়ার্ক, আমার কখনো ধরেন ভাইরাস লাগছে বা অর্গানাইজেশনে আগুন লাগছে, আমি কি করব। তখন কিন্তু মানুষের ব্রেন কাজ করে না, তখন আপনি একটা প্রসেস মেনটেন করবেন, আপনার ডান সাইডে টাস্ক থাকবে, যে আগুন লাগলে আমি এই এই কাজগুলো করে বেরোয় যাব, বা আমি চলে যাব বাট আমার সিস্টেমের ব্যাকআপটা আমি প্রসেস দিয়ে বেরোয় যাব, বা আমি ডেইলি এই কাজগুলো করব। এটা একটা লিস্ট করে রাখবেন, রুটিনের মতো, স্কুলে কলেজের মতো রুটিন যেরকম আমরা টেবিলের পাশে রাখি ওরকম রাখবেন। তো ব্যাকআপ শিডিউলিংটা, টেস্টিং ভ্যালিডেশনের আপনি ডেট দিলেন যে আমি জানুয়ারির 1 তারিখে একটা ব্যাকআপ টেস্টিং করব, যেটা করব 30 তারিখের ব্যাকআপ, মান্থ এন্ড হয়েছে, সো মাসের শেষের একটা ব্যাকআপ আমি জানুয়ারির 1 তারিখে করব, ডিসেম্বর মানে ইয়ার এন্ড হয়ে গেছে, সো বছরের শেষে আমি জানুয়ারির 1 তারিখ বা 2 তারিখের মধ্যে আমি ব্যাকআপগুলো চেক করে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। তাহলে আপনি বুঝলেন যে আমার জানুয়ারি পর্যন্ত ব্যাকআপ ঠিক আছে। আজকে জুন মাসের 30 তারিখ, আমি জুন মাসে 30 তারিখে একটা ব্যাকআপ রেখে দিব একটা আলাদা জায়গায়। জুলাই মাসে এসে আমি কি করব, জুন মাসে 30 তারিখে ঠিকমতো ডাটাটা পড়ছে কিনা এটা টেস্টিং এন্ড ভ্যালিডেশন করে দেখতে হবে। না হলে আপনি দিনের পর দিন ব্যাকআপ নিয়েই যাচ্ছেন। আপনি সিসিটিভি ক্যামেরা 10টা লাগান, 20টা লাগান, ডাটা সব এনবিআর এ বা ডিভিআর এ পড়ছে, আপনি কোনোদিন ব্যাক লক করে চেক করে দেখলেন না যে ওই ডাটাগুলো আসলেই সে ক্যাপচার করতে পারছে। আপনি যে কোনো একটা ডেট ধরে আপনি ডাটাগুলোকে চেক করে দেখলেন না, তাহলে যখন কোনো ইনসিডেন্ট ঘটলো বা কোনো চুরি হলো বা কোনো একটা ইনসিডেন্ট ঘটনা ঘটলো, আপনি ব্যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আসলে হার্ড ড্রাইভে ব্যাড সেক্টর পড়ে গেছে, আমার ওখানে আসলে ডাটা মানে এরর দিয়ে বসে আছে। তো আপনি যদি ভ্যালিডেশন চেক করেন যে হ্যাঁ আমি 2 দিন আগের একটু ভিডিওটা দেখি ঠিক আছে কিনা, তার মানে আমার 2 দিনের ডাটা পর্যন্ত ঠিক আছে। তার মানে এই যে টেস্টিং ভ্যালিডেশন, দিস ইজ পার্ট অফ। তাহমিদ ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন মনে হয়, জি। জি। জি বলবেন আপনার কোশ্চেন যদি থাকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, ওই ডেটা যদি ক্রিটিক্যাল এবং রিয়েল টাইম হয়, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিস আওয়ার শেষ হওয়ার মধ্যে ধরেন 6টা বা 6:30 বা 7টা পর্যন্ত অফিস করলো, এর মধ্যে কোনো একটা ডিজাস্টার হলো, তাহলে রিয়েল টাইম হলে আমাদের যদি শিডিউল থাকে 11টা 12টার দিকে, তাহলে ওই ক্ষেত্রে মানে প্রসিডিউর গুলো কেমন হবে, মানে ওই ক্ষেত্রে যদি আপনার রিকমেন্ডেড প্রসিডিউর গুলো যদি একটু বলতেন। আচ্ছা, এখানে আমরা, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য তাহমিদ ভাই। আহ, আমরা আমাদের যে শিডিউল আছে, শিডিউলের মধ্যে আপনার, এখানে আমরা এই ব্যাকআপ সলিউশনের মধ্যে আরো কিছু টার্ম আছে যেগুলো আরো আমরা ব্যাকআপ রিকভারি প্ল্যানের, ডিজাস্টার রিকভারি প্ল্যান বলে, হ্যাঁ। এটার একটা বড় চ্যাপ্টার এই ডিজাস্টার রিকভারি প্ল্যান। এটা যে টেস্টিং ভ্যালিডেশন সিকিউরিটি ডিজাস্টার রিকভারি প্ল্যানের একটা পার্ট আছে আরটিও, আরপিও। আরটিও, হ্যাঁ, রিকভারি পয়েন্ট অবজেক্ট এবং রিকভারি টাইম অবজেক্ট, এই মানে কোন পয়েন্টে আমি কতক্ষণের পরে, এইটা প্ল্যানিংটা আপনাকে, এই ডিজাস্টার রিকভারি প্ল্যান আমি যখন যে ক্লাসটা নিব
ওইখানে আপনাকে আমি ওইটা শিখাই দিব যে আরটিও আরপিও কিভাবে করবেন। কারণ আরটিও আরপিও এখন যারা হয়তো নতুন অনেকে আছেন তাদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে ক্লাসের ভিতরে যখন ঢুকতে থাকবেন আমি আশা করি যে ওই কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে থাকবে। তো আপনি যেটা বলছেন দারুণ একটা কোশ্চেন। এটার ব্যাপারে আমি ছোট একটা উদাহরণ দিই। আমাদেরই কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান কোম্পানির সাথে আমরা কাজ করছিলাম। তো তারা সফটওয়্যার ডেভেলপ করে, তো তাদের সাথে কোনো একটা বিষয়ে ডলার সাথে কোনো একটা ঝামেলা চলছে, যেহেতু ডলার রেট প্রচুর আপ ডাউন ফ্লাকচুয়েট করছিল। তো তো আমাদের ইয়ে ছিল, কারণ ফরেনার বিশেষ করে ইন্ডিয়ান কোম্পানি বা অনেক কোম্পানি এমন হতে পারে যে ওরা তো এত বেশি প্রফেশনাল, আপনার একটা ডলার বা এক সেন্টের জন্য তারা কাজ বন্ধ করে দিতে পারে। তাদের মধ্যে মায়া দেওয়া ওরকম থাকে না, তাদের মধ্যে থাকে যে ওয়ার্ড টু ওয়ার্ড। তো তাদের সাথে যখন আমরা কাজ করতে গেলাম, তারা ওই নিয়ে একটা আমাদের মধ্যে কনফিউশন চলছিল, ইমেল চালাচালি চলছিল। ওরা বলছিল যে না, তুমি এত ডলারের একটা ইয়ে দিবা। আমরা বলছি কেন তুমি এত ডলার চাচ্ছ, এটা এরকম না। আসলে তুমি যেটা ক্যালকুলেশন করো তোমার ক্যালকুলেশন ভুল আছে। তুমি তোমার এই যে টার্ম মানে আমাদের সফটওয়্যার যখন আমরা পারচেস করি, ইন্টারন্যাশনাল হোক বা লোকাল হোক, তখন একটা এগ্রিমেন্ট হয় বোথ পার্টি যে তুমি আমাকে এই এই পয়েন্ট দিবা, আমাকে এই এই ফ্যাসিলিটি দিবা, আমার এই এই রিপোর্ট তুমি ডিজাইন করে দিবা। তো ও আমাকে একটা রিপোর্ট ডিজাইন করে দেয় নাই, না দিয়েও বলতেছে যে তুমি এই রিপোর্ট দিয়ে ওইটা বানাইতে পারবা, কিন্তু ওর সাথে তো আমার এগ্রিমেন্ট আছে যে তুমি আমার 20টা রিপোর্ট জেনারেট করার জন্য তুমি এই টাকাটা নিবা। তো যা হোক, তখন আমরা কি করছিলাম, ওই আপনি যে পয়েন্ট করলেন যে রিয়েল টাইম ব্যাকআপ, হ্যাঁ, তখন আমরা কি করলাম, তখন হয় কি সিস্টেমের উপরে প্রেসার পড়ে, তখন আমরা একটা পলিসি শিডিউলিং করি যে আমি রাত 11টার সময় ব্যাকআপ দিচ্ছি। তখন আমি কি করলাম, শিডিউলটা আর একটা পলিসি ক্রিয়েট করলাম, করে ওখানে বলে দিলাম প্রতি 2 ঘন্টা পর পর সে একটা ব্যাকআপ নিবে। এবং ওই স্পেসিফিক যখন আপনার ওই রিয়েল টাইম ব্যাকআপ হয়, তখন আর কি হোল অর্গানাইজেশনের ডেটার উপরে হয় না, হয় কি স্পেসিফিক কোনো পয়েন্ট নেই যে এই জায়গাটাতে রিয়েল টাইম, কারণ ওই একটা অ্যাপ্লিকেশনের উপরে হয়তো আমি রিয়েল টাইম ব্যাকআপ নেব। হোল অর্গানাইজেশনে তো আরো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রচুর কাজ চলতেছে। এখন আপনার যদি হ্যাঁ এক্সেলের একটা হয়, তাহলে আপনিও এরকম বলে দিবেন যে হ্যাঁ রিয়েল টাইম ব্যাকআপ আমার ওই এক্সেলের ওই আহ, প্রত্যেক আধা ঘন্টা পর পর হবে। আপনি যত কমাবেন তত আপনার ক্যাপাসিটি বেশি লাগবে, তত আপনার রোবাস্ট সলিউশন দরকার হবে, তত আপনার খরচ বাড়তে থাকবে। সো একদম রিয়েল টাইম সফটওয়্যার যেগুলো আমরা তখন কাজ করি, তখন আমি কি করলাম, শিডিউলিং এ দিয়ে দিলাম যে প্রতি 1 ঘন্টা পর পর সে একটা করে ব্যাকআপ নিবে। এবং সে দিন শেষে ও কি করবে, ওই সারাদিনে যে ব্যাকআপটা হয়েছে 1 ঘন্টা পর পর নিছে শিডিউলিং, ওইটা মুছে দিবে আমার যখন ফুল ব্যাকআপটা হয়ে যাবে। তার মানে কি, ও যদি কোনো কারণে আমার সিস্টেম থেকে মানে ওর সাথে আমার কন্টাক্ট আছে যে তুমি আমার ফুল 20টা রিপোর্ট দিবা, ও 19-18টা রিপোর্ট দিয়ে বলছে যে আজ 2টা রিপোর্ট ওই থেকে তুমি বানায় নিতে পারবা। ও যদি আমার এখন কাজ বন্ধ করে দেয়, ও যদি সোর্স কোড মুছে ফেলে, তো ও সোর্স কোড মুছে ফেলতে, কারণ ও তো ইন্ডিয়া থেকে হোক বা শ্রীলঙ্কা থেকে হোক, সে আমার সিস্টেমে বসে সফটওয়্যার আপডেট করছে, কোডিং করছে, কোডিং করে আমার সফটওয়্যার সলিউশন করে দিচ্ছে। কিন্তু যখন এগ্রিমেন্ট দেখা গেল এগ্রিমেন্ট হলো না বা কোনো একটা ঝামেলা হলো, ও কি করবে, ধাম করে ঢুকে ও সিস্টেম উড়াই দিবে, দিয়ে বলবে যে তুমি আমার এখন টাকা কমপ্লিট করো, আগে এগ্রিমেন্ট কমপ্লিট করো, তারপরে আমার এই তোমার সিস্টেম আমি রিকভারি করে দেবো। তো তখন আমি কি করলাম, আমি প্রতি 2 ঘন্টা বা 1 ঘন্টা পর পর একটা শিডিউলিং করে দিলাম, 1 ঘন্টা পর পর ব্যাকআপ হচ্ছে। আবার এরকমও করা যায়, যেমন আরো করা যায় রিয়েল টাইম, আপনি যেটা বললেন যে ওরাকলের কিছু সলিউশন আছে ওরাকলের, সেটা যেমন হচ্ছে রিয়েল টাইম ব্যাকআপ নেয়। এসকিউএল এরও আছে রিয়েল টাইম, মানে প্রতি একটা এ লিখবেন, আপনার ল্যাপটপ দিয়ে একটা এ লিখবেন ডাটাবেজে, ও ওই এরও ব্যাকআপ রাখবে। এর ব্যাকআপ কিভাবে রাখবে, ও কি করে একটা ক্যাশিং করে, ক্যাশিং করে ও ধরেন ক্যাশের সাইজ থাকে হয়তো 500 জিবির মতো, ওই যে ওয়ার্ড গুলো লিখতেছেন ও কি করে প্রতি 5 মিনিট 6 মিনিটের মধ্যে ওই ABCD যাই লিখতেছেন ও ওইখানে রাখে, রেখে ও কি করে 5 মিনিট পরে একটা টোটাল দেখে যে আপনি, এমন হতে পারে এ লিখে আবার আপনি এ মুছে দিছেন, আপনি এ লিখে মুছে দিলেন, এটা আসলে কমিট হয়নি। কমিট বলতে যে এটা আপনি সেভ করেন নাই, আসলে এটাতে আপনার দরকার নেই। তো ও কিন্তু সেভ রাখবে না, ও যখন আপনি সেভ দিলেন তখন যে ফাইলটা হলো সেটাকেই সে সেভ রাখবে।
সো ওই রিয়েল টাইম ব্যাকআপের জন্য আমরা আবার অন্যভাবে ডিজাইন করি, সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ডাটা গার্ড নামে কিছু, তারপর অ্যাক্টিভ ডাটা গাছ আছে, তারপরে এসকিউএল এর অ্যাপ্লিকেশন, এগুলো সাধারণত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়, আবার ইয়ের ক্ষেত্রে হয়। আপনারা মাইক্রোসফটের O365 এর সাথে পরিচিত কিনা আমি জানি না, যদি O365 ইউজ করে থাকেন, ওখানে আবার ভার্সন ওয়াইজ সেভ করে। ভার্সন ওয়াইজ সেভ করে কিরকম, ও ক্লাউডের মধ্যে স্ন্যাপশটের মতো বানায়। হ্যাঁ, তো ওই রিয়েল টাইম ব্যাকআপ, আপনি একটা এক্সেল কাজ করছেন, তো আপনাদের ছোট একটা কথা বলি, সেটা কিছুদিন আগে, এই রোজার আগেই একজন ওই কাজ করতেছে, কাজ করতে করতে সে কি কারণে যেন ফাইলটা ডিলিট করে দিছে। মানে একটা ডিলিট করতে যে, বিশেষ করে আহ, এক আপা দৌড়ায় আসছে, প্রায় কান্না কান্না অবস্থা, যে তার 4টার সময় একটা প্রেজেন্টেশন দিতে হবে, সে একটা কাজ করছে এক্সেলে, বিশাল একটা কাজ করছে 2 দিন ধরে, হঠাৎ করে ডিলিট করতে যে ফাইল শুদ্ধ উড়াই দিছে। তো আবার এমনও আসছে যে একটা রো উড়াই দিছে, ধরেন একটা জুনিয়র ছেলে জয়েন করছে, তাকে বলছে তুমি এই জায়গাগুলো এন্ট্রি দাও, ও এন্ট্রি দিতে দিতে আর একটা কলামে খেয়াল করে নাই, পুরা কলাম শুদ্ধ এক্সেলের গায়েব হয়ে গেছে, ওখানে হিউজ ডেটা রয়েছে। তো আমাকে তখন রিকভারি করে দিতে হয়। সো আপনার ক্রিটিক্যাল, যত ক্রিটিক্যাল থাকবে অর্গানাইজেশনে, তত আপনার ডিজাইন করতে হবে ওইভাবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যখন এরকম রিয়েল টাইম কিছু হবে, আপনার ওই ফাইলটাকে আপনি কি করবেন, ক্লাউড বেজ রাখবেন। যেমন মাইক্রোসফটের একটা সলিউশন আছে, মাইক্রোসফট O365। O365 এর, মাইক্রোসফটের O365 এর ম্যাপ, ওদের O365 এর অন ড্রাইভ বলে একটা ড্রাইভ আছে, যেখানে 1 TB পর্যন্ত ডেটা দেয়, যেটার প্রাইস নিয়ার অ্যাবাউট, আপনি শেয়ার করি, 36-37 হাজার টাকা পার লাইসেন্স, পার ইউজার। পার ইউজার যদি আপনি 1 TBর একটা ডেটা রাখেন, আমি আপনার একটু দেখাই আমার এখানে ওয়ান ড্রাইভ আছে কিনা। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেন স্ক্রিন, টোটাল স্ক্রিনটা শেয়ার দিই। জি। এইখানে দেখেন, স্ক্রিন। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি মাউসটা কোথায় রেখেছি, কেউ একজন যদি একটু বলেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে ভাইয়া। জি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ড্রাইভ পার্সোনাল, নট সাইন ইন, মানে আমি একটা সাইন করি নাই। এটা একটা সলিউশন আছে, আপনাদের আমি দেখাই দিব। ছোট ছোট অর্গানাইজেশনে আপনারা এটা দিয়েও ডিজাইন করতে পারেন। ধরেন আপনি এটা 16,000 টাকা 17,000 টাকা দিয়ে 1 TB পর্যন্ত ডেটা আপনি এখানে রাখতে পারলেন, রেখে এটাকে আপনি শেয়ার করে দিলেন। দাঁড়ান, আমি, আচ্ছা এটা আমি ওই আরেকদিন আপনাকে সাইন ইন, ওয়ান ড্রাইভ সাইন ইন করে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে ওই যে আপনি যেটা বললেন যে ক্রিটিক্যাল ডেটা হলে আমার কিভাবে, মানে রিয়েল টাইম আমি ব্যাকআপ নিব। তো অন ড্রাইভে রেখেও কিন্তু আপনি ব্যাকআপ ডিজাইন করতে পারেন ক্লাউডে। অন ড্রাইভটা আসলে টোটালি মাইক্রোসফটের ক্লাউড। মাইক্রোসফটের সিঙ্গাপুর আমাদের লোক, মানে নিয়ারেস্ট মাইক্রোসফট অফিস হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে আছে, বাট আমাদের অঞ্চলটা চলে হচ্ছে গিয়ে সিঙ্গাপুর, মাইক্রোসফটের সিঙ্গাপুর অফিস থেকে। আমরা মাইক্রোসফটের ক্লাউড সলিউশনে যদি যাই, O365, ওটা পার লাইসেন্স হচ্ছে 16,000 টাকা করে। তো ওই লাইসেন্সে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো পাবেন, সাথে হচ্ছে গিয়ে 1 TBর একটা ড্রাইভ পাবেন, ক্লাউড ড্রাইভ। ওইটা আপনি আপনার ল্যাপটপে ওই যে ইনস্টল জাস্ট করলে আপনি দেখতে পাবেন যে ওইখানে যা ফাইল আপনার, ড্রাইভটা আসলে একটা সিঙ্ক টাইপের একটা জিনিস থাকে, ওইখানে ডিজাইন করা থাকে। ওই ড্রাইভের মধ্যে যা রাখবেন ও ক্লাউডের সাথে সিঙ্ক করতে থাকে। সিঙ্ক হয়ে মাইক্রোসফটে, এখন আপনি বাংলাদেশে আছেন, আপনি ল্যাপটপ রেখে হয়তো আপনি সিঙ্গাপুরে গেছেন বা ইন্ডিয়াতে গেছেন,
বা আপনি গ্রামের বাড়িতে গেছেন, সেখানে এখন বলছে যে আমার ওই ফাইলটা তো দরকার। আপনি কি করলেন, ওখানে কোনো বন্ধু হোক বা কোনো আপনার ওই যে আহ, আগে যে ইয়ে ছিল, ওই যে সাইবার ক্যাফেতে ঢুকে আপনি ওই পোর্টালে ঢুকে আপনি ওই ড্রাইভ ইউজ করতে পারবেন। ওই ড্রাইভ ইউজ করে আপনি ওখান থেকে শেয়ার করে দিতে পারবেন। ওই ক্ষেত্রগুলোতে আসলে ডিজাস্টার রিকভারি প্ল্যানটা মানে এই এইটার পরবর্তী ক্লাসে আমি ওই জিনিসটা দেখাবো যে আরপিও হলে কেমন হবে, ওয়ার্ড এক্সেল এর জন্য হলে ওই যে রিয়েল টাইম ব্যাকআপ কিভাবে রাখতেছেন, কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য আসলে অ্যাপ্লিকেশন বা ডাটাবেজের জন্য রিয়েল টাইম হলে তখন অ্যাডিশনাল কিছু মেকানিজম ইউজ করতে হয়, যেমন ওরাকলের অ্যাক্টিভ ডাটা গার্ড নামে একটা সলিউশন আছে, সেটা দিয়ে ও রিয়েল টাইম প্রত্যেক মিনিটে আপনি এটিএম বুথে ঢুকলেন, এটিএম বুথে ঢুকে আপনি টাকা তুললেন, এই টাকা 5,000 টাকা তুললেন, আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা মাইনাস হয়ে গেল। এখন আপনি প্লেনে উঠলেন, আপনি চলে গেলেন চিটং এ উঠে যে আবার আপনি ওখানে 10,000 টাকা তুললেন। তো এই যে এটিএম থেকে টাকা তুলতেছেন, রাত 12টার সময় তুললেন আর রাত 2টোর সময় তুললেন, ট্রানজেকশনটা রিয়েল টাইম এখানে হওয়ার পরে ও কি করে অ্যাপ্লিকেশনে পাঠায় দেয়, ডাটাবেজে পাঠায় দেয় যে আপনার টোটাল অ্যামাউন্ট থেকে কমে গেল। আপনি চিটং এ যে তুললেন আরো 10,000, ও আবার 10,000 কমালো। তো ও কি করতেছে, এই যে চেঞ্জটা হচ্ছে এইটার সাথে সাথে রিয়েল টাইম ও আবার ব্যাকআপও নিয়ে রাখতেছে। হুম। সো ওই ব্যাকআপটা হয় রিয়েল টাইম ব্যাকআপ। সো ওইটা আমরা কমপ্লেক্স বা খুব কমপ্লিকেটেড, খুব এক্সপেন্সিভ সলিউশনের ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করি। আর ইদানিং আমি অনেক সহজলভ্য হয়ে গেছে মাইক্রোসফটের O365, এটা দেখেছি। গুগলেরও সিঙ্ক আছে কিনা, গুগলেরও আছে যে ধরেন আপনি গুগল ড্রাইভটা, কিন্তু গুগল ড্রাইভে হচ্ছে গিয়ে ক্লাউড বেস পোর্টাল মানে ইয়ের থেকে ঢুকতে হয়। আর মাইক্রোসফটেরটা সুবিধা হচ্ছে কি আপনি ডি ড্রাইভে ক্লিক করে আপনি ঢুকে যেতে পারেন। হুম। তো স্যার আমি একটু বলি সেটা 0365, 365 যেটা ওটা আমি ইউজ করি। হ্যাঁ। সেটা এখানে পাওয়ার পয়েন্ট, এক্সেল যে ফ্যাসিলিটি এবং 500 জিবির একটা স্পেস আমি ইউজ করি এখানে। আচ্ছা। তো সেম জিনিসটা কনফিগার ড্রপ বক্সেও করা যায় এবং গুগলের ক্ষেত্রেও করা যায়। দেখা যাচ্ছে ওই একই ধরনের একটা ফোল্ডার ক্রিয়েট করে, যেটা সিতে হুম কম্পিউটার উইন্ডোজের ক্ষেত্রে সেম। মানে আমি এটা যদি আহ, আমার ল্যাপটপে কোনো লোকেশন ওয়াইজ যদি আমি সিলেক্ট করে দিই, ওইখানে আমি যে জায়গা রাখবো সেটা ক্লাউডে সেভ হুম হবে। হুম হুম। এবং কিন্তু এবং আমি ওইটা ফোল্ডার ওয়াইজ না ঢুকেও আমি সরাসরি লগ ইন করে ওইখানে ওয়েব থেকে, ব্রাউজার থেকেও ঢুকতে পারবো সেম। ঢুকতে পারি, হ্যাঁ হ্যাঁ। জি। এইটা এইটা ওখানে আবার মাইক্রোসফটের এখানে সমস্যা কি জানেন, আমরা খুব বেশি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আমি মাইক্রোসফট O365 এর ভিতরে লগ ইন করে আছি, সেটা কি দেখা যাচ্ছে? জি। জি, আচ্ছা। দেখতে পাচ্ছি। হ্যাঁ। এই দেখেন ওয়ান ড্রাইভ। এখন আপনি ওই যেটা বলছেন, হ্যাঁ আমাদের আরো অনেক সলিউশন আছে, যেমন হচ্ছে গিয়ে ড্রপ বক্স আছে, ইয়ে আছে, কিন্তু আসলে কি ড্রপ বক্সের সাথে মাইক্রোসফটের এখানে আমি রিয়েল টাইমে কিছু কমপ্লেক্সিটি দেখেছি। যে আমরা তো সবাই ওয়ার্ড এক্সেলের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের অফিস আদালত মানে সবই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের উপরে প্রচন্ডভাবে ডিপেন্ডেন্ট। সো দ্যাট মানে মাইক্রোসফটের প্রোডাক্টগুলা যতটা স্মুথলি ওয়ান ড্রাইভ হ্যান্ডেল করতে পারে, আমি জানি না ওই ইয়েতে ওটা কি ধরেন আপনি রিয়েল টাইম ব্যাকআপ হয়, এটা রিয়েল যখনই টাইম আমি কোনো যখনই আমি কোনো ফাইল কোনো কিছু রাখি সাথে সাথে আপলোড, এবং না আমি হয়ে গেল। লোকাল মেশিনেও পাই, জাস্ট আমি হ্যাঁ। ওয়েবেও ব্রাউজার আচ্ছা। থেকেও অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ। রিয়েল দারুণ, এছাড়া দারুণ, নো ইস্যু।